হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। হাসনাত আব্দুল্লাহর কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। হাসনাত আব্দুল্লাহর কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি। জনাব ওয়াকারুজ্জামান, আপনি কি বলেছেন আর না বলেছেন এই নিয়ে এখন যাই হোক, হাসনাত আব্দুল্লাহকে এখন নিরাপত্তা দিয়ে দায়িত্বে রাখাটা মানে তার নিরাপত্তার দায়িত্বটা আপনার উপর অটোমেটিক বর্তে গিয়েছে। কেননা আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে দেখতে পেয়েছি সেনাবাহিনীর একদল বিপদগামী মানুষ জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল জুলাইয়ের বিপ্লবে। সেই জাতিসংঘের রিপোর্টে যেহেতু সেনাবাহিনী সহ অনেকগুলা বাহিনীর নাম এসেছে, সেহেতু হাসনাত আব্দুল্লাহ যা বলেছে জাতিসংঘ তা সাপোর্ট করে যাবে। আর জাতিসংঘের সাপোর্ট করার বিরোধিতা করার সাহস বাংলাদেশের সেনাবাহিনী না দেখাবে সেটাই আমি চাই। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ভালোবাসি, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন রয়েছে সেনাবাহিনীর ভিতরে বহু মানুষ। তাই সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় এবং 99% সেনাবাহিনী হলো দেশপ্রেমী। 1% সেনাবাহিনীর ভিতরে 1% রয়েছে যারা হাসিনার নির্বাচিত মানুষের উপরে কি করেছে, কি জুলুম বা কি অন্যায় করেছে, এই রেকর্ড এখন বিশ্ব দরবারে রয়েছে। তো বিশ্ব দরবারের এই রেকর্ডের বিরোধিতা করা কারো পক্ষে সম্ভব না। কেউ যদি এর বিরোধিতা করে সে বুকার রাজ্যে বসবাস করছে। কারণ জুলাই বিপ্লবের নথি যেটা জাতিসংঘ থেকে প্রকাশ করা হয়েছে, যেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেই গোলা বারুদ, যেই জিনিসগুলা ব্যবহার হয়েছে, সেগুলা একমাত্র সেনাবাহিনী করতে পারে, জাতিসংঘের রিপোর্টে রয়েছে। তাই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, অন্যান্য আনসার সহ যারা যারা মানুষের সাথে সেদিন সেই বিপ্লবকে দমানোর জন্য হাসিনার হয়ে কাজ করেছিলেন এবং নিজে 1 ডিগ্রি বেড়ে গিয়ে নিজ উদ্যমে মানুষের সাথে, মানুষ খুনের সাথে জড়িয়েছিলেন। এটা পুলিশের হোক, পুলিশের সংখ্যাটা হয়তো বেশি, কিন্তু অন্যান্য বাহিনীর সংখ্যাটা আমরা যদি 1% ধরি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাহলেও 1% অপরাধী রয়েছে যারা র্যাব এবং বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলা করেছে। তো আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলবো, আপনি 1%কে বাঁচাবেন না 99%-এর পাশে থাকবেন, এটার দায়িত্ব আপনার। কারণ 99% যদি উল্টিয়ে যা, 99 ভাগ যদি উল্টে যা, তাহলে কি ঘটবে ওয়াকারুজ্জামানের ভাগ্যে, সেটাও কিন্তু ওয়াকারুজ্জামানকে চিন্তা করতে হবে। কারণ ওয়াকারুজ্জামান আর কয়দিনই বা সেনাবাহিনীতে চাকরি করবেন। কিন্তু আমরা কিন্তু সেনাবাহিনীর ইতিহাস সেই সেনাবাহিনীর জন্মলগ্ন থেকে জানি। সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের মানুষের পাশে সেনাবাহিনী সবসময় ছিল, সবসময় আছে এবং জুলাই বিপ্লব সেনাবাহিনী মানুষের পাশে ছিল। কারণ স্বৈরাচার হাসিনা যখন আর পেরে ওঠার সম্ভাবনা দেখে নাই, তখন কিন্তু ওয়াকারুজ্জামান নমনীয় হয়েছেন এবং
আমরা সেনাবাহিনীকে মাঠে দেখলেও সকল সেনাবাহিনী জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই। জনগণের উপরে সকল সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়লে আমরা এই বিপ্লবে বিজয় অর্জন করতে পারতাম না। তাই 99% সেনাবাহিনী জনগণের পাশে ছিল, নীরব ছিল, তারা দাঁড়িয়ে ছিল, তারা গাড়িতে টহল দিয়েছে। কিন্তু 1% ওই যে গোপালী থেকে আনা শেখ হাসিনার নিজের ওই যে একটা টিম ছিল, যেটা মানুষকে খুন খারাপি বা এই কাজে ব্যবহার করতেন, ওরাই শুধু সেদিন আমার মায়ের সন্তানের উপরে, আমার ভাইয়ের উপরে, আমার ছোট বোনের উপরে গুলি চালিয়েছে, নিহত করেছে এবং আহত করেছে। তাই আহতদের কাছ থেকেও কিন্তু রিপোর্ট জাতিসংঘ নিয়েছে, কারা করেছে, আহতরা কিন্তু বেঁচে আছে, তাদের কাছ থেকে কিন্তু তথ্য নিয়ে জাতিসংঘ সেই রিপোর্টটি বানিয়েছে। এরপরে আমরা আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকা দরকার নাই যে সেনাবাহিনী একেবারে নিষ্পাপ বলা যাবে না। তবে তার পার্সেন্টেজটা আবারও আমরা জোর গলায় বলছি, সেটা হলো 1%। সেই 1%কে খুঁজে বের করা, শাস্তির আওতায় আনা এখন ওয়াকারুজ্জামানের উপরে দায়িত্ব। ওয়াকারুজ্জামান যদি 1% সেনাবাহিনীর বিচার করার ব্যবস্থা করেন, তাহলে উনি সঠিক জায়গায় আছেন বলে আমরা মনে করব। হাসনাত আব্দুল্লাহ বলে হয়তোবা ওয়াকারুজ্জামানকে সঠিক রাস্তায় আসার জন্য একটা সহযোগিতা করেছেন, এইভাবেও আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা নিতে পারি। কারণ হাসনাত আব্দুল্লাহ যদি এখন এই কথাটা যতটুকু বলেছে পুরাটাই যদি সত্য হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহর এই সত্য কথার কারণে, এই সত্য বক্তব্যের কারণে ওয়াকারুজ্জামানের সুবিধা হবে। সেনাবাহিনীতে যারা খুন খারাপিতে জড়িত ছিল তাদের বিচার করা শুধুমাত্র জুলাইয়ের বিচার নয়, সেনাবাহিনীতে কাদের অবহেলায়, কাদের দুশ্মনির কারণে বিডিআরে আমাদের 57 জন সেনা অফিসারের জীবন দিতে হয়েছে, একই সাথে 74 জন মানুষের জীবন গিয়েছে, তারপরে কত শত শত মানুষ এই হাসিনার কারাগারে জীবন দিয়েছে, কত বিডিআরের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কত ভালো নামাজি বিডিআর সেনাবাহিনীর সদস্যদেরকে এই কারণে হত্যা করা হয়েছে, তাদের জীবন, তাদের সংসার, তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে। সেই দায়িত্ব খুঁজে বের করা এখন ওয়াকারুজ্জামানের উপরে ফরজ হয়েছে বলে আমি মনে করি। ওয়াকারুজ্জামান নিজেকে শুদ্ধ হিসাবে, পরিষ্কার হিসাবে, ভালো মানুষ হিসাবে, ভালো কাজ করছে হিসাবে স্বীকৃতি নিতে চাইলে ওয়াকারুজ্জামানকে 1% খারাপ সেনাবাহিনীর ভিতরে যারা আছে, নৌবাহিনীর ভিতরে যারা খারাপ আছে, বিমান বাহিনীর ভিতরে যারা খারাপ আছে, কারণ তিনি হলেন 3 বাহিনীর প্রধান। ওয়াকারুজ্জামান আপনি 25শে ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছেন, এই 25শে ফেব্রুয়ারির বক্তব্যের বিপরীতে কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ আমাদের এক নায়ক দাঁড়িয়ে গিয়েছে। কারণ আপনার 25শে ফেব্রুয়ারির বক্তব্যের ভিতরে আমরা দেশ প্রেমের চাইতে বিদেশ প্রেমের আঙ্গুল তুলে কথাটা আমরা দেখতে পেয়েছি। সারা বিশ্ব থেকে আপনাকে সেই 25শে ফেব্রুয়ারি থেকে নিন্দার চোখে এবং সবাই সেদিন থেকে সন্দেহের চোখে আপনাকে দেখা শুরু করছিল। আর হাসনাত আব্দুল্লাহ তা 1 মাস পরে হলেও এসে, মার্চ মাসে এসে তা প্রকাশ করে জনতার সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবার হাসনাত আব্দুল্লাহকে 100% নিরাপত্তা দেওয়া আপনার সেনাবাহিনীর, আপনার উপরে দায়িত্ব। হাসনাত আব্দুল্লাহর কিছু হলে জাতিসংঘ থেকে, আপনাদের শান্তি মিশন থেকে ঘাড় ধরে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই কথাটা ওয়াকারুজ্জামানের মনে আছে বলেই আমি মনে করি 4 তারিখের আগে, 5 তারিখের আগে জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে যেই কথাটা বলা হয়েছিল যে জনতার উপরে তোমাদের গুলি চললে তাহলে শান্তি মিশন থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, সেই কথা বলকান তুর বাংলাদেশে এসে বলে গিয়েছেন। বাংলাদেশে এসে বলকান তুর বলেছেন, আমেরিকায় বসে, জাতিসংঘে বসে বলেন নাই। তাই বলকান তুরের সেই কথার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে দিতে পারেন নাই, এবং দিলেও আপনারা যে কুনাইচ্ছা দিছেন, ওই কুনাইচ্ছা আপনাদের জবাব কিন্তু কার্যকরী হয় নাই। কারণ এই জবাব যাবে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সিগনেচারের মাধ্যমে। কারণ দোষ করেছেন আপনারা, দোষ ধরেছে, বিচার করেছে জাতিসংঘ, মধ্যম
অতা আপনাদের মাধ্যমে মিডলে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই সেনাবাহিনী যেই জবাব দিয়েছেন, এই জবাব জাতিসংঘ গ্রহণ করেন নাই। এই জবাব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিতেন তাহলে এটা সঠিক হতো। এটা নিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিস্তারিত কথা বলেছেন। আমরা সেই বিস্তারিত কথা বাংলাদেশের মানুষ দেখেছে, শুনেছে। তাই বাংলাদেশের মানুষকে গোমন্ত রাখার কোনো সুযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে নাই। সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী। আমরা কিন্তু সেই স্বৈরাচার জেনারেল এরশাদ, সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান একই সাথে ছিলেন, সেই জেনারেল এরশাদকে আমরা কিন্তু হটিয়েছি, আমরা কিন্তু টেনে হিচড়ে নামিয়ে দিয়েছি। যদিও তার শেষের আমলে এসে সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দিয়েছিলেন জেনারেল নুরুদ্দিনকে, আর নুরুদ্দিনের হাতেই পরাজিত হয়েছিলেন এই জেনারেল এরশাদ। তাই জেনারেল এরশাদ কম ক্ষমতাবান ছিলেন না। আমরা সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন, অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা ইতিহাসে জানি। তাই আমরা সেনাবাহিনীর ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশপ্রেমী 99% সেনাবাহিনী এবার বের করে দেবে 1% কোন সেনাবাহিনীর কোন অফিসার তাদের সাথে কাজ করছে। তাদেরকে খুঁজে খুঁজে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এমন একটি রিপোর্ট যাওয়া দরকার, বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে দুশ্চরিত্রবান, টাকা কামানোর জন্য, টাকার জন্য খুন খারাপি এবং খারাপ কাজে কারা জড়িত হয়েছিল। জামাত এবং বিএনপির বহু শীর্ষ নেতাদেরকে ধরে নিয়ে আয়নাগরে রেখেছিলেন এবং আয়নাগরে কাউকে কাউকে নিয়ে সারা জীবনের জন্য শেষ করে দিয়েছেন। সেই ইতিহাস, সেই কথা আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। আর সেখান থেকে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান নিজের ভিতরে, নিজের ঘরের ভিতরে একটা ভালো অভিযান চালাবে। সেই অভিযানে 1% দুর্নীতিবাজকে বের করে দিবে। সেই সহযোগিতা যদি করে তাহলে আমরা আবারও ওয়াকারুজ্জামানকে বুকে টেনে নিতে কোনো দ্বিধা করব না। কিন্তু তাকে প্রমাণ করতে হবে তার ঘরে কারা অন্যায় করেছে, সেই অন্যায়কারীদেরকে সরকারের হাতে, আইনের হাতে তুলে দিয়ে বিচারের কাঠগড়ার মুখামুখি করার মাধ্যমে। কেটিভি 24-কে আপনারা ভালোবেসে গত কয়েকদিন যাবত আমি দেখছি প্রায় প্রতিদিন 1000 মানুষ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেটিভি 24-এর পাশে আপনারা আছেন এবং অন্যান্য মিডিয়ার ভাইরা আমার এই বক্তব্য নিয়ে তাদের চ্যানেলে, ইউটিউব, ফেসবুক। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমানতালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের, গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না, সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না, এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন। একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে বাংলাদেশে জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থার সম্ভাবনা নেই। এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী, কিছু লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ। এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে, এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য, তারা এটাকে ভুলবে না। তাদের এই পদ্ধতি, তাদের এই কার্যক্রম, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে, জাতি কখনোই ভুলবে না।
আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন। তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে। বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। তারা সকালে বলবে এটা হবে, বিকালে বলবে সেটা হবে। তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে, ঈদের বাকি 5 দিন। তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন। তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে। এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয়, আরেকজনকে এসে বিবৃতি দিতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ, আমি বারবার বলেছি, খুব সুন্দর চলছে। ঢাকা শহরে অবস্থান করছি, এত সুন্দর ঢাকা শহর, এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও। রমজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, শেখ হাসিনা বারবার কটূক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপাধি পেয়েছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, ডিমের পরিবর্তে কি খেতে বলতো, এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন। আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে। এখন ভালোর তো সংজ্ঞা আছে, ভালোর তো শেষ নাই। কিন্তু গত 16 বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি। আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না। আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে, সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিত অনেক বক্তব্য বলে ফেলেন, যেটা আমাদের জন্য হতাশার। আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার, শান্ত রাখা দরকার, সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার। আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন, আসলে সে সেই ঘটনা ঘটায়নি, কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা প্রলোভন, মিথ্যা তথ্য, পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেনি। তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা, সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে, অথচ সেই সন্তানটি করে নাই। 4 দিন পরে দেখা গেল ওই বাসার কাজের লোকেরা সেটা করেছে। তাহলে এই 4 দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম, তার উপরে যে জুলুম করলাম, সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না। মিডিয়া তো আর নতুন করে বলবে না, একবার যা রটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায়। অতএব সেনাবাহিনী নিয়েও, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়েও, কিংবা এই যে গুজব ছড়ানো হচ্ছে, ছড়িয়ে জাতির সাথে বাংলাদেশের সাথে একটা বাহিনীর দূরত্ব তৈরির পায়তারা চলছে, এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি। যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না, জরুরি অবস্থা হবে না। হ্যাঁ, জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে। এখন আওয়ামী লীগ সেটাই করতে চায়। আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায়, আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায়, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায়। এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে। ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের ধুলায় মিশিয়ে দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আপনাদেরকেও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে। কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না। একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুষ্ঠ থাকতে হয়। একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয়। একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয়। আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তা আমি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে যে তিনি জাতির কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থা ঘোষণা হয়নি, এটা একটি গুজব। আপনারা গুজবে পাড়া দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আপনি যদি গুজবে পাড়া দিয়ে অসুস্থ হয়ে যান, কিছু তো করার নাই। গত পরশুদিন আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই। তাহাজ্জুদের রক্তের আগ থেকেই শুরু করেছে গুজব, সারা রাত গুজব, দিনভর গুজব। 10:30টার সময় এই মিটিং সেই মিটিং, মিটিং করে কি হয়েছে বলেন? গতকালকের মিটিংয়ের কি সিদ্ধান্ত হয়েছে? বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে? না। মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে,
গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে। সেটাই মিটিংয়ের সিদ্ধান্ত। মিটিংয়ের সিদ্ধান্ত দেশ যেন শান্ত থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশ এগিয়ে যাওয়া যায়। অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সব বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। আমরা শেখ হাসিনাকে হারিয়েছি, এখান থেকে পালাতে বাধ্য করেছি। এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল, মিটিং, আন্দোলন করার মধ্য দিয়ে দেশ চলবে না। প্রতিটা ঘন্টা এগুলো সম্ভব না, ওটা গনে গনে আসে, গনে গনে যায়। এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতার, রাজনীতিবিদদের, আপনাদের, আমাদের সকলের, অনলাইন অ্যাক্টিভিস্টদের। আপনার হয়তো একটু ভিউ কম হবে, কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না, ধ্বংস করিয়েন না, বিপদে ফেলিয়েন না। আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে, শুনুক না, কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলেন? এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা একজন দেশপ্রেমিককে যখন একেবারে জাতির কালপিট বানিয়ে দেই, একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব? ঠিক না। এ কারণেই আমাদের উন্নতি হয় না, আমাদের দেশের মানুষের উন্নতি হয় না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সে কারণে পবিত্র মাহে রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনো গুজব কেউ রটানোর সুযোগ যাতে না পায়, আপনারা সতর্ক থাকবেন। আর সিম্পলি নিজেও একটু চর্চা করার চেষ্টা করবেন যে আসলে কোনটা গুজব, কোনটা গুজব না। যদি সেটা আপনারা করতে না পারেন, তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। সেনাবাহিনী এবং অন্য সকল ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।